নমস্কার। রম্য গল্পমালার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রম্য মাইতি। প্রখ্যাত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তের শুভ জন্মদিন উপলক্ষে আজকের বিশেষ পরিবেশনা প্রখ্যাত গোয়েন্দা কিরিটি রায়ের গল্প অবলম্বনে পাথরের চোখ, অঙ্কনে দিলীপ দাস, গল্প পাঠে আমি রম্য মাইতি। আজকের গল্প পাথরের চোখ। ভারী মলার দেওয়া খাতাখানি দু হাতের মধ্যে মেলে ধরে স্বপ্ন দেখে ইতিহাসের ছাত্র অমূল্য। খাতার পৃষ্ঠাগুলো লালচে বর্ণ ধারণ করেছে, কালির লেখা অস্পষ্ট আবছা হয়ে গিয়েছে, পড়তেও কষ্ট হয়। পাতাগুলো উল্টাতে গেলে আঙুলের সামান্য চাপেই ভেঙে গুঁড়ো হয়ে যেতে চায়। রাজা ত্রিদিবনাথ রায়ের আত্মজীবনী, তাঁর তৃতীয় পুরুষের বংশধর অমূল্য। মোমবাতির কম্পমান মৃদু আলোয় জীর্ণ ভগ্ন জমিদার ভবনের দ্বিতলের প্রায়ান্ধকার একটি কক্ষ মধ্যে খাতাটা কুলের ওপর নিয়ে স্থির হয়ে বসে অমূল্য। ঘরের চতুর্দিকে বড় বড় সব সেকালের মজবুত সেগুন কাঠে তৈরি আলমারি ভর্তি সব বহু পুরাতন বই, সমস্তই প্রায় জীর্ণ ধ্বংসোন্মুখ। অসীম বিদ্যুৎসাহী কবি ছিলেন রাজা ত্রিদিবনাথ রায়। এ তাঁরই জীর্ণ প্রায় পাঠাগার। আলমারির গায়ে, বইগুলোর ওপর ও মেঝেতে রাশেকৃত ধুলো জমে উঠেছে। দেওয়ালে দেওয়ালে বড় বড় সব তৈলচিত্র, মাকড়সার জাল ও ধুলো সব কিছুকেই যেন বেষ্টন করেছে। খাতাটা বুকে চেপে ধরে প্রজ্বলিত মোমবাতিটা হাতে নিয়ে অমূল্য তার পূর্বপুরুষ রাজা ত্রিদিবনাথ রায়ের প্রকাণ্ড তৈলচিত্রটার নিচে এসে দাঁড়ালো। জরির কাজ করা, চোগা, চাপকান ও পাগড়ি পরিহিত প্রকাণ্ড পুরুষ। একটা টুল টেনে এনে টুলের ওপর দাঁড়িয়ে পরনের ধুতির কোঁচা দিয়ে চিত্রটা বেশ ভালো করে মুছে দেয় যত্নে অমূল্য। বিরাট পুরুষ সিংহ, প্রশস্ত ললাট, পাগড়ির নিচে বাবরি চুল উঁকি দিচ্ছে, পাকানো গোঁফ, চওড়া বিস্তৃত বক্ষপট, ওষ্ঠপ্রান্তে ক্ষীণ মধুর হাসির রেখা। চক্ষু দুটি যেন জ্বলছে মণিখণ্ডের মতো। রাজা ত্রিদিবনাথ রায়। ঢং ঢং ঢং। রাজবাড়ির পেটা ঘড়িতে রাত্রি 12টা ঘোষণা করলে। পাঠাগারের খোলা বাতায়ন পথে ক্ষীণ চন্দ্রিমা উঁকি দিচ্ছে। তৈলচিত্রের ঠিক নিচেই ধুলিমাখা মেঝেতে মোমবাতিটা এক পাশে রেখে আবার পুরাতন খাতাটা খুলে বসল অমূল্য। পড়ে চলল সেই নিবিষ্ট মনে। মহাকালের রথচক্র তলে আজকাল এই ঐশ্বর্যের সমারোহ ধুলায় মিশে যাবে জানি। সুবিশাল এই অট্টালিকা, এও একদিন মাটির বুকেই লীন হয়ে যাবে। কিন্তু আমার বংশধরেরা যদি মিতব্যয়ী হয়, অন্ন বস্ত্রের অভাব তাদের কোনো দিনই হবে না। কিন্তু আমি ভেবে দেখলাম, আমার বর্তমান বংশধরদের মধ্যে এমন কেউই নেই যে তার আপন স্বকীয়তা সুপ্রতিষ্ঠিত করবে। তাই আমাদের বংশের মহামূল্যবান সম্পদ, লক্ষ লক্ষ মুদ্রা যার মূল্য, সেই মহাসম্পদ আমার পিতার তান্ত্রিক গুরু কপিলেশ্বর প্রদত্ত সেই পাথরের চক্ষু দুটি এমন স্থানে রেখে যাব যাতে করে সহজে মানুষ কেউ তার নাগাল না পায়। সাধারণের অধিকার তো নেই সেই মহাসম্পদে। একমাত্র যোগ্য কোনো বংশধরেরই প্রাপ্য সেই মহাসম্পদ, রাজার ঐশ্বর্য। ঠিক এখনো করতে পারিনি,
লোভীর বাঁকানো নখর হতে সেই মূল্যবান সম্পদ রক্ষা করতে হবে। মৃত্তিকা তলে গভীর কোটর খনন করে সেই মহাসম্পদ লুকিয়ে রেখে যাব কি? কিংবা কোন সুবর্ণ পেটিকা মধ্যে সেই মহাসম্পদ রেখে দুধসাগরের সুগভীর জলরাশির তলে ঠান্ডা শীতল পঙ্ক মধ্যে লুকিয়ে রেখে যাব? না এই বিশাল অট্টালিকারই কোনো গুপ্ত কক্ষে দেওয়ালের মধ্যে গ্রথিত করে রেখে যাব সেই মহাসম্পদ? কোথায় কোথায় রাখি সেই মহাসম্পদ? কুলদেবতা লক্ষ্মীনারায়ণ, কুলগুরু, তান্ত্রিক কপিলেশ্বর, তোমরাই বলে দাও কোথায় রাখি ওই মহাসম্পদ। লোভীর দৃষ্টি যেখানে পড়বে না, অত্যাচারীর রক্তমাখা হাত যেখানে পৌঁছাবে না, সে কোথায়? জীর্ণ এতে মৃত্যুর স্পর্শ পাচ্ছি, কর্ণপটকে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু আজও মহাসম্পদের কোনো কিনারা করতে পারিনি। ঠিক ঠিক হয়েছে, পেয়েছি খুঁজে সে স্থান। সাধারণ চিন্তা শক্তিরও বাইরে শানিত বুদ্ধির তরবারি দিয়ে পথ করে নিতে যাব। ভাষা কত না তার রূপ, নীরব ভাষা, স্ফুট অর্ধস্ফুট ভাষা, মনের ভাষা, ওষ্ঠের ভাষা, আঁখির ভাষা। ভাষা যে পড়তে জানে, বুঝতে জানে, সেই বোঝে তার কি অর্থ, কিসে বলতে চায়। পরশমণির সন্ধান সেই পায় যে পরশমণির যথার্থ অধিকারী। আমায় ভুলিও না আমায়, আমিই মহাসম্পদের অধিকারী। বাহ, চমৎকার! এই তো খুঁজে পেয়েছি মহামণির যোগ্য পেটিকা। মাটি নয়, ধাতু নয়, তাই বা বলি কি করে? সবই তো মাটি। আজ না কাল সবই তো একদিন মাটিতে মিশবে। ধুলির প্রাপ্য যা, ধুলিকেই তা ফিরিয়ে দিতে হবে। কালই শিল্পী বন্ধু চন্দ্রশেখরকে ডেকে আনতে হবে। সার্থক তুমি শিল্পী, সার্থক তোমার পরিকল্পনা। তোমার মনোলোকে রাজা ত্রিদিবনাথ রায় বেঁচে রইল, আর ত্রিদিবনাথের মধ্যে রয়ে গেল তার প্রাণ। কিন্তু এই মণিময় সুবর্ণ পেটিকা কোথায় রাখি? হ্যাঁ, কোনো অন্ধ গুহা মধ্যে নয়, সবার চোখের সামনেই রেখে যাব। চক্ষুষ্মান যে জন, সেই পাবে সন্ধান। হঠাৎ খোলা জানালা পথে নৈশ রাতের একটা হাওয়ার ঝাপটা এসে মোমবাতির ক্ষীণ শিখাটি কাঁপিয়ে গেল। কোথায় শিবাদল রাত্রির তৃতীয় প্রহর ঘোষণা করলে ত্রিজামা রাত্রির অবসান অত্যাসন্ন। অমূল্য মোমবাতিটা এক হাতে ও জীর্ণ খাতাটি অন্য হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আর একবার মোমবাতির আলোয় ঘরের চতুর্দিকে দৃষ্টিপাত করে। মাকড়সার জালে অতীতের চিহ্ন সব কলঙ্কিত। 3 পুরুষ ধরে এই মহাসম্পদের সন্ধান আজও কেউ পায়নি। সেই মহামূল্যবান 2টি পাথরের চক্ষুর নাগাল কেউ পেল না। কালের রথচক্রতলে সময় এগিয়ে এসেছে। রাজা ত্রিদিবনাথ রায়ের ঐশ্বর্য আজ কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সর্বশেষ নিশ্চিহ্ন হয়েছে অমূল্যের পিতার হাত দিয়ে ঘোড়দৌড়ের ময়দানে। বাত ব্যাধিতে বঙ্গু অমূল্যের শয্যাশায়ী পিতা মাধব রায় আজ একতলা একটা ভাড়াটিয়া বাড়ির সাথে অন্ধকারে কক্ষের মেঝেতে জীর্ণ শয্যার ওপর শুয়ে মৃত্যুর প্রতীক্ষায়। একমাত্র ছেলে অমূল্যই মাধব রায়ের শেষ আশা ও ভরসা। অমূল্য বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র, কিন্তু বিশেষ কল্পনা বিলাসী। জোড়হাটে শেষ পৈতৃক ভিটেটা বহুকাল অব্যবহার্য ও অসংস্কৃত হয়ে পড়ে আছে। পুরাতন এক মালি এখন বাড়িটার দেখাশোনা করে। স্থানীয় এক মাড়োয়ারি ব্যবসায়ী ত্রিদিবনাথের পুরাতন বাড়িটা ক্রয় করে সেখানে গোলার ফ্যাক্টরি করবেন। ক্রয় ও বিক্রয়ের জন্যই অমূল্য জোড়হাটে গতকাল এসেছে। জীর্ণ ভগ্নপ্রায় অট্টালিকা, কিন্তু ঘরে ঘরে এখনও এর বহু পুরাতন আসবাবপত্র। যদিও বর্তমান রুচি ও সভ্যতার দরবারে সেগুলোর মূল্য কমে গেছে,
তথাপি তাদের যেন নিজস্ব একটা মূল্য আছে। পাথরের তৈরি কত প্রকারের মূর্তি, বড় বড় ফুলের টব, ধূপদানি, কত কী। কিন্তু সবচাইতে বেশি অমূল্যকে মুগ্ধ করেছে রাজা ত্রিদিবনাথের পাঠাগারটি। কত মূল্যবান ও পুরাতন বই যে সেই পাঠাগারে আছে। দিন দুই পরে শেঠজি এলেন। অমূল্য বলে, বাড়ি ঘর দোর একবার দেখে নিই ভালো করে, দিন 7 পরে শেঠজির সঙ্গে কথাবার্তা বলবো। শেঠজি घाट दुलिए बोलें, वही तो अच्छा बात আছে बाबू साहब, देखिए देखिए आपको जितना दिन खुशी देख लीजिए। আসলে কিন্তু অমূল্যকে তখন মহা সমস্যার নেশায় পেয়েছে। দিনে রাত্রি বেশিরভাগ সময় সে ভূতের মতো সুবিশাল অট্টালিকার কক্ষে কক্ষে ঘুরে বেড়ায় মহা সম্পদের সন্ধানে। বড় বড় সব পাথরের মূর্তি নিয়ে টানাটানি করে, দেওয়াল খোঁড়ে, মাটি খোঁড়ে, কোথায় কোন সুবর্ণ পেটিকার মধ্যে সেই মূল্যবান পাথরের চক্ষু দুটি সংগুপ্ত আছে। খ্যাপার মতোই পরশ পাথরের সন্ধানে অমূল্যর সময় কেটে যায়। কিন্তু কোথায় সেই মহাসম্পদ? লাইব্রেরি ঘরটি রাজা ত্রিদিবনাথের জীবনাধিক প্রিয় ছিল। বড় বড় আলমারির বইগুলো একটার পর একটা নামিয়ে পাগলের মতোই প্রতি পাতায় মহাসম্পদের সন্ধান করে অমূল্য। সমস্ত দিন ধরে ও মধ্যরাত্রি পর্যন্ত প্রাণাপাত পরিশ্রম করে অমূল্য শয্যায় কি আশ্রয় নেয় এবং পরের দিন প্রত্যুষে আবার নতুন আশায় বুক বেঁধে অনুসন্ধান শুরু করে। খুঁজে তাকে বের করতেই হবে। পাগলের মতো বারবার ত্রিদিবনাথের লাইব্রেরির ডায়েরির প্রতিটি পাতা, প্রতিটি অক্ষর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, যদি কোনো সন্ধান মেলে। 7 দিন পরে শেঠজি আসেন। অমূল্য আরও 7 দিনের সময় চেয়ে নেয় অনুনয় বিনয় করে। নিত্যকার মতো সেদিনও প্রত্যুষে কিরিটি ওই দিনকার সংবাদপত্রের যাবতীয় সংবাদ পড়ে বিজ্ঞাপনের স্তম্ভটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল। হঠাৎ অদ্ভুত একটা বিজ্ঞাপন তার নজরে পড়ে। আমার পূর্বপুরুষের মহামূল্যবান সম্পদ দুটি পাথরের চক্ষু হারাইয়া গিয়াছে এবং হারাইয়াছে আমারই পূর্বপুরুষের সুবিশাল ভগ্নপ্রায় জীর্ণ অট্টালিকার মধ্যে কোথাও। যদি কোনো সহৃদয় গোয়েন্দা আমার পূর্বপুরুষের মহামূল্যবান হৃত সম্পদ দুটি উদ্ধার করিয়া দিতে পারেন ওই অট্টালিকার মধ্য হইতে, তাঁকে নগদ 1000 টাকা পুরস্কার দিব। অমূল্য রায়, জোরহাট রাজবাড়ি। বিজ্ঞাপনটি কিরিটির মনে বিশেষ একটা কৌতূহলের উদ্রেক করে। বারবার 3 বার কিরিটি অদ্ভুত বিজ্ঞাপনটি পড়ে। আশ্চর্য, সামান্য দুটো পাথরের চোখ, তার এমন কি মূল্য? না, তবে এর মধ্যে একটা কথা হচ্ছে, চোখ দুটি পূর্বপুরুষের সম্পত্তি। হয়তো কোনো অতীত রহস্য ওই চক্ষু দুটির সঙ্গে জড়িত হয়ে আছে। জোড়হাটি কোথায়? কিরিটি টাইম টেবিলটা খুলে নিয়ে বসলো। কলকাতা হতে মাত্র 120 মাইল দূরে। হাওড়া স্টেশন হতে রাত্রি 9টার ট্রেনে উঠলে পরের দিন ভোরে পৌঁছানো যায়। না, দেখতে হলো ব্যাপারটা। কিরিটি তক্ষুনি অমূল্য রায়ের নামে একটা তার করে দিল। কামিং অ্যাটেন্ড স্টেশন, শ্যাল ফাইন্ড আউট ইয়োর স্টোন আইস, কিরিটি রয়। ভোরের আবছা আলোর লুকোচুরি তখন সবে শুরু হয়েছে প্রকৃতি জুড়েই। গাড়িটা এসে জোড়হাট স্টেশনে থামল। অমূল্য পূর্বাহ্নে কিরিটির তার পেয়ে স্টেশনে অপেক্ষা করছিল। কিরিটির মতো একজন লোক তার বিজ্ঞাপনে সাড়া দেবে অমূল্যের ধারণার অতীত ছিল। স্টেশন হতে রাজবাড়ি প্রায় 6 মাইল হবে। কিরিটির সঙ্গে ছোট্ট একটা সুটকেস মাত্র, সেটা হাতে ঝুলিয়ে পদব্রজেই দুজনে পাশাপাশি চলেছে। আমার এই সামান্য ব্যাপারে আপনার মতো একজন লোক যে আসবেন, এ যেন আমার সত্যি স্বপ্নেরও অতীত ছিল কিরিটিবাবু। সত্যি কথাই তাহলে আপনাকে আমি খুলে বলি অমূল্যবাবু, ইট ওয়াজ নট ইয়োর রিওয়ার্ড দ্যাট
অ্যাট্রাক্ট মি। আপনার 1000 টাকার আকর্ষণে আদপেই আমি আসিনি, কিন্তু ওই যে লিখেছেন পূর্বপুরুষের পাথরের চোখ, ওই আমার আকর্ষণের বস্তু, তাই আমাকে এত শীঘ্র এখানে টেনে নিয়ে এলো। এরপর হঠাৎ হাসতে হাসতে কিরিটি বলে, পাথরের চোখ হলেও দেখছি তার অদৃশ্য শক্তি আমায় সম্মোহিত করে টেনে এনেছে। অমূল্য বললে, আমাদেরই এক পূর্বপুরুষ রাজা ত্রিদিবনাথের পিতাকে তাঁর তান্ত্রিক গুরু কপিলেশ্বর ওই পাথরের চক্ষু দুটি নাকি দিয়েছিলেন। বলেন কি? ক্রমে যে অনুসন্ধিৎসা বেড়ে উঠছে। তান্ত্রিক কপিলেশ্বর? আহারাদির পর বিশ্রাম নিতে নিতে কিরিটি অমূল্যর মুখে পাথরের চোখের সমস্ত ইতিবৃত্ত শুনে বললে, কই আপনার সেই খাতাটা দেখি একবার। অমূল্য খাতাটা কিরিটিকে এনে দেয়। আচ্ছা, আপনি ততক্ষণ বিশ্রাম নিন অমূল্যবাবু, খাতাটা একবার আমি পড়ে নিই। সন্ধ্যার বিষণ্ণ ক্লান্ত ছায়া সমগ্র ধরিত্রীকে তখন ধীরে ধীরে বেষ্টন করছে। ক্লান্ত অমূল্য ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই দেখলে কিরিটি অস্পষ্ট ছায়ার মতো খোলা জানালার সামনে বাইরের আবছা অন্ধকারে দৃষ্টি প্রসারিত করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কিরিটিবাবু? চমকে ফিরে তাকায় কিরিটি। ঘুম হলো অমূল্যবাবু? আচ্ছা শুনুন, আমি দেখছি আপনি বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু ব্যস্ত হবেন না অমূল্যবাবু, চলুন লাইব্রেরি ঘরে। আমার মনে হয় সেইখানেই কোথাও না কোথাও আপনার মহাসম্পদ লুক্কায়িত আছে। লাইব্রেরি ঘরে? হ্যাঁ, লাইব্রেরি ঘরেই। ইতিমধ্যেই পশ্চিমের সান্ধ্য আকাশে কালো একটা মেঘ এসে জমা হয়েছে। বোধহয় ঝড় উঠবে, কালবৈশাখী। সমস্ত প্রকৃতি জুড়ে একটা বিশ্রী থমথমে ভাব। একটু পরেই বাতাস বইতে শুরু করলো। হ্যারিকেন বাতিটা হাতে, আগে অমূল্য, পশ্চাতে কিরিটি। রাজা ত্রিদিবনাথের লাইব্রেরি কক্ষে এসে প্রবেশ করল। বাইরে তখন ঝোড়ো হাওয়া খ্যাপা দৈত্যের মতো বইছে শাঁসা। কক্ষের জানালা কপাটগুলো ঝড়ের দাপটে দুমদাম শব্দ করছে থেকে থেকে। বিশাল ভগ্নপ্রায় অট্টালিকা হঠাৎ যেন ঝোড়ো হাওয়ার স্পর্শে জেগে উঠেছে বহু বর্ষের নিদ্রা ভেঙে। বিচিত্র অদ্ভুত সব শব্দ চারিদিকে ভৌতিক বিভীষিকার মতো ছড়িয়ে যাচ্ছে। কক্ষের মধ্যে কোথাও যেন দাঁড়াবার স্থান নেই। চতুর্দিকে বিক্ষিপ্ত নানা পুস্তক, ফরফর শব্দে পুস্তকের পাতাগুলো হাওয়ায় উঠছে। কিরিটি হ্যারিকেনের আলোয় কক্ষের চতুর্দিকে একবার দৃষ্টিপাত করে। অতীতের কবরে ওরা যেন অনধিকার প্রবেশ করছে। কিরিটি ঘরের একপাশে দাঁড়িয়ে হঠাৎ যেন সমাধিস্থ হয়ে পড়ে। সক্রিয় মন তার অতীত ও বর্তমানের চিন্তায় যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। রাজা ত্রিদিবনাথ রায়, খেয়ালি স্বপ্নবিলাসী কবি রাজা ত্রিদিবনাথ রায়। তাঁর ডায়েরির প্রতি ছত্রে ছত্রে কবির কল্পনা বিলাস। চোখের দৃষ্টি যার আছে তিনি চক্ষুষ্মান। বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা কিরিটির মনের মধ্যে যেন আলোক সম্পাত করে। কিরিটি জামার পকেট হতে শক্তিশালী একটা টর্চ বের করে টর্চের বোতাম টিপতেই অন্ধকারে একটা তীব্র অনুসন্ধানী ধারালো আলোর রশ্মি প্রকাশ পেল। টর্চের আলো ফেলে ফেলে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে কিরিটি ঘরের মধ্যস্থিত প্রতিটি বস্তু ক্ষুধিত শিকারীর দৃষ্টি নিয়ে দেখতে লাগলো। বড় বড় আলমারি, প্রকাণ্ড একটা মিনা করা বাদশাহী ধূপাধার, প্রস্তর নির্মিত কতকগুলি মূর্তি, দেওয়ালের গায়ে টাঙানো সুবৃহৎ ফ্রেমে আঁটা এদেরই পূর্বপুরুষদের তৈলচিত্র। রাজা বিভূতিনাথ
রাজা শিবনাথ, রাজা কালীনাথ, রাজা ত্রিদিবনাথ। কিরিটির হস্তধৃত সন্ধানী আলোর রশ্মি স্থির হয়ে দাঁড়ালো রাজা ত্রিদিবনাথ রায়, খেয়ালি স্বপ্নবিলাসী কবি রাজা ত্রিদিবনাথ। সহসা প্রবল একটা ঝড়ের ঝাপটা কক্ষ মধ্যে যেন তাণ্ডব বহিয়ে দিয়ে গেল। অন্যান্য ছবির সঙ্গে রাজা ত্রিদিবের ছবিটাও যেন তুলে উঠল একটা আলোর দ্যুতি, এবং কিরিটির উল্লসিত কণ্ঠস্বর, পেয়েছি অমূল্যবাবু, পেয়েছি। কিরিটির হাতের টর্চ বাতিটা নিভে গেছে। নিরন্ধ্র অন্ধকারে কক্ষখানি অবলুপ্ত। হ্যারিকেন বাতিটা পড়ে গিয়ে নিভে গেল। অমূল্য চিৎকার করে ওঠে, কই কই কোথায়? আলোটা জ্বালান। আলো জ্বালানো হলে একটা টুলের সাহায্যে দাঁড়িয়ে উঠে দেওয়ালের গা হতে রাজা ত্রিদিবনাথ রায়ের ফটোটা অতি কষ্টে নামিয়ে আনে। ভীষণ ভারী চিত্রটা। হতভম্ব চকিত অমূল্যর দিকে তাকিয়ে বলে, এই নিন। কি? ধরুন, বড্ড ভারী, কিন্তু বাহ, ধরুন না, আপনার মহাসম্পদ। দুজনে ধরাধরি করে ভারী তৈলচিত্রটা পাশের কক্ষে নিয়ে এলো। তৈলচিত্রের মধ্যে রাজা ত্রিদিবনাথ যেন প্রাণ পেয়েছেন। কিরিটি হ্যারিকেনের আলোয় ত্রিদিবনাথের ডায়েরিটা হাতে নিয়ে বলতে থাকে, আপনার মুখে আপনাদের পূর্বপুরুষদের অতীত ইতিহাস শুনে ও রাজা ত্রিদিবনাথের ডায়েরি পড়েই রহস্যের মীমাংসা আমার দৃষ্টিতে ধরা পড়েছিল। ডায়েরির এই কথাগুলোর মধ্যে ভাষা কত না তার রূপ, নিরস ভাষা, সরস ভাষা, স্ফুট অর্ধস্ফুট ভাষা, মনের ভাষা, ওষ্ঠের ভাষা, আখির ভাষা। ভাষা যে পড়তে জানে সেই বুঝতে জানে, সেই বোঝে তার কি অর্থ, কি সে বলতে চায়। পরশমণির সন্ধান সেই পায় যে যথার্থ পরশমণির অধিকারী। আমায় ভুলিও না, ভুলিও না আমায়, আমিই মহাসম্পদের অধিকারী। সত্যি ঠিকই বলে গেছেন রাজা ত্রিদিবনাথ। কবি প্রকৃতির স্বপ্ন বিলাসী লক্ষ্মী না, তাই সব কিছুতে কবিত্ব করার প্রচেষ্টা। তারপরেই বলেছেন, ধূলির প্রাপ্য যা ধূলিকেই ফিরিয়ে দিতে হবে। এবং তারপরেই বলেছেন, কালীশিল্পী বন্ধু চন্দ্রশেখরকে ডেকে আনতে হবে। তারপরে আবার বলেছেন, সার্থক শিল্পী তুমি, সার্থক পরিকল্পনা। সব সব কিছুই ওই কয় লাইনে বলে গেছেন রাজা ত্রিদিবনাথ। লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারতেন, বারবার চোখ ও তার দৃষ্টির কথাই বলেছেন তার ভাষার কথা, বলেছেন তাকে যেন না কেউ ভোলে, তার স্মৃতিকে। অর্থাৎ এখানে স্থূলভাবে দেখতে গেলে তার তৈলচিত্রের কথাই সর্বাগ্রে মনে পড়বে, যে তাকে চিন্তা করবে তার মনে, তাই নয় কি? আশ্চর্য, আশ্চর্য সত্যি, কথা তো একবারও আমার মনে হয়নি। তারপর কেন সর্বাগ্রে আমার লাইব্রেরির কথাই মনে হলো? কারণ আপনার মুখে শোনা লাইব্রেরিটা রাজা ত্রিদিবনাথের জীবনাধিক প্রিয় ছিল, এবং তাই যদি হয়তো জীবনাধিক প্রিয় বস্তুকে তিনি সেইখানেই রেখে যাবেন। মানুষের মনোবিজ্ঞানের নীতি তাই বলে, এবং সেখানে না রাখলে তিনি কোথায় রাখতে পারেন? আলমারিতে নয়, বইয়ের মধ্যে লুকিয়ে নয়, এমন কোথাও রাখবেন সর্বদা যেটা চোখে পড়ে। শিল্পী মন অসুন্দরকে মনে ঠাঁই দেয় না, তাই ডাক পড়ল শিল্পী বন্ধু চন্দ্রশেখরের। তৈলচিত্রের প্রতি নজর পড়তেই একে একে যখন রাজা ত্রিদিবনাথের তৈলচিত্র দৃষ্টিতে পড়ল, খুঁজে পেলাম আমার রহস্যের মীমাংসাকে। চিত্রের চক্ষু অত সজীব হয় না, অত প্রাণবন্ত হয় না। শুধু তাই নয়, অন্ধকারে আলোর দ্যুতিও ছড়ায় না। তাই বারবার বলেছেন, আমায় ভুলিও না, ভুলিও না আমায়। সার্থক কল্পনা রাজার। তবে কি এখনো বুঝতে পারেননি? দেখুন
চেয়ে দেখুন, চিত্রের ওই চোখের দিকে চেয়ে দেখুন, ও কি শুধুই তুলি টানে? স্পর্শ করুন, ও রক্তের খেলা নয়, পাথরের চোখ বসানো, এবং তার মধ্যমণি দুটি হীরা, পাতলা পাথরের আবরণের তলা হতেও যার দুটিকে চাপা দেওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ, সহসা কিরিটি অমূল্যের হাত ধরে বাধা দেয়। না না, কষ্ট করবেন না অমূল্যবাবু, অমন একটা শিল্পীর কৃতিত্ব খুবলে নষ্ট করবেন না। ছবির মধ্যে ওই চক্ষু দুটিই তো প্রাণ। সামান্যই হয়তো পাথরের মধ্যে ওই হীরা দুটির দাম হবে, বিক্রি করে কতই বা মূল্য পাবেন। জীবনের ক্ষণিক সচ্ছলতা হয়তো আনবে, কিন্তু ঐশ্বর্য আনবে না। কবি রাজা ত্রিদিবনাথ তাই ওই সামান্য মূল্যের পাথরের চোখের মধ্যে বসানো ছোট ছোট হীরা দুটির মূল্যকে মহাসম্পদের সঙ্গে তুলনা করে গেছেন। ভেবে দেখুন তো, ওই হীরা দুটি বাদ দিয়েই একদা আপনাদের পূর্বপুরুষের যে সত্যিকারের রাজ ঐশ্বর্য ছিল, তার কিছুই তো অবশিষ্ট নেই আজ। দুর্ভাগ্যকে, নিয়তিকে কি কেউ কখনো রোধ করতে পেরেছে? সামান্য হীরা দুটিও কি তাকে রোধ করতে পারবে? তার চেয়ে বাড়ি বিক্রি করে যা পান আদায় করে নিন, কিন্তু এই চিত্রখানা সঙ্গে নিয়ে যান। সত্যই ও মহাসম্পদ। চিত্রের ওই পাথরের চোখের মূল্য মহাসম্পদকেও ছাড়িয়ে গেছে। কিন্তু আপনার পারিশ্রমিক কিরিটিবাবু? পাথরের চোখে আলো দেখতে পেয়েছি, সেই তো আমার পারিশ্রমিক অমূল্যবাবু। আর আমি কিছু চাই না। নমস্কার জানাই রাজা ত্রিদিবনাথকে, নমস্কার জানাই শিল্পী চন্দ্রশেখরকে। ভাবের আবেগে কিরিটির কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বাইরের ঝড় তখন থেমে গেছে। রাজা ত্রিদিবনাথের পাথরের চোখ দুটো কেবল যেন কিরিটি ও অমূল্যের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। কেমন লাগলো আজকের পরিবেশনা? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প কবিতা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।